This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এই আমাদের বাংলা কি জাল নথি তৈরির স্বর্গরাজ্য? নকল ভোটার কার্ড, আধার কার্ড থেকে শুরু করে জাল পাসপোর্ট, রাজ্যে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ভুরি ভুরি জালিয়াতির কেস। এবার জঙ্গির হাতে জাল আধার কার্ড, ভোটার তালিকাতেও ঢুকেছে জঙ্গির নাম। কাশ্মীর থেকে পালিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য জঙ্গি ধৃত ক্যানিং থেকে, পরিচয় ভাঁড়িয়ে নিশ্চিন্তে এই বাংলায় বসবাস। একের পর এক ঘটনা সামনে আসায় তৎপর হচ্ছে পুলিশ, এসটিএফ, বিএসএফ। কিন্তু প্রশ্ন সেই একটাই যে এই বাংলায় কি তাহলে জঙ্গিদের সেফ হেভেন? তারা কি এটা আগে থেকেই জেনে যাচ্ছে যে এই বাংলায় টাকা দিলেই জালের নথি তৈরি করা যায় খুব সহজেই? কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে তন্ময় প্রামাণিক রয়েছেন। তন্ময় দা, বাংলায় যে টাকা ফেললেই জালের নথি পাওয়া যাবে একদম হাতে হাতে, সেটা জেনে যাওয়াতেই কি জঙ্গিদের সকলের নজর এখন এই বাংলায় জাল নথি তৈরির জন্য? দেখো, সবচেয়ে সহজ এখন এই বাংলাতে জাল নথি তৈরি করা, কারণ তার ভুরি ভুরি উদাহরণ গত কয়েক বছর ধরে আমরা পাচ্ছি। জাল নথি তৈরি করে শিক্ষকের চাকরি, জাল নথি তৈরি করে সরকারি চাকরি। আর এখানে একটা ভৌগোলিক অবস্থান রয়েছে, বাংলাদেশের সঙ্গে আমাদের এখানকার ভাষার মিল এবং অন্যান্য কালচারের মিল রয়েছে, খাবার দাবারের মিল রয়েছে। ফলে ওপার বাংলা থেকে যদি এপার বাংলায় কেউ ঢোকে সহজে তাকে চিহ্নিত করা যায় না। কিন্তু মুশকিল হচ্ছে শুধু ওপার বাংলার জঙ্গি বা এটা নয়, কাশ্মীরের জঙ্গি ধরা পড়ছে ক্যানিংয়ে, আর অন্যদিকে ইরানিয়ান যুবকরা ধরা পড়ছে এখানে। প্রশ্ন উঠছে যে তাহলে কি সব জাল নথি হচ্ছে? তুমি খেয়াল করে দেবে, যারা পাসপোর্ট তৈরি করেন, পাসপোর্ট কিন্তু অত্যন্ত কঠিন একটি বিষয়, যেখানে পাসপোর্ট হাতে পেতে গেলে তার আগে পুলিশ ভেরিফিকেশন হয়। পুলিশ বাড়িতে গিয়ে, ডিআইবি বলা হয়, সেই ডিআইবির সদস্যরা বাড়িতে গিয়ে, তার এলাকায় গিয়ে তার সম্পর্কে যাবতীয় তথ্য তারা যাচাই করেন। তারপর সেই তথ্য পাসপোর্ট অফিসে আসে, রিজনাল পাসপোর্ট অফিস, সেখান থেকে পাসপোর্ট পাওয়া যায়। সেখানে গিয়েই যারা ম্যাক্সিমাম জনের অভিযোগ যে প্রথমেই গিয়ে টাকা চাওয়া হয়, টাকা দিলেই সেই কাজ হয়ে যায়। এক। দুই, আধার কার্ড তৈরি, লোকাল পঞ্চায়েত অথবা পুরসভা থেকে যে এলাকার বাসিন্দা, সেখানকার পঞ্চায়েত সদস্য বা কাউন্সিলর, তারা সেই জায়গাটার একটা পরিচিতিপত্র দেন। যে পরিচিতিপত্রকে কেন্দ্র করে ব্লক অফিসে গিয়ে বা পুরসভার বড় অফিস বা পুরসভার মেন অফিসে গিয়ে সেখান থেকে যাবতীয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেট পাওয়া যায়। অর্থাৎ ধাপে ধাপে সেখান থেকে একটি ব্যাংকের অ্যাকাউন্ট তৈরি করা যায়, পাশাপাশি আধার কার্ড নেওয়া যায়। আধার কার্ডের জন্য যা যা লাগে, এলাকার পরিচিতিপত্র এবং অন্যান্য বিষয়গুলো। ইভেন যদি আমার জন্ম এখানে না হয়, তাহলে কি করব? প্রথমে এটি জিডি করব, যে আমার ঘর থেকে সব জিনিস হারিয়ে গিয়েছে। সেই জিডি নাম্বার সঙ্গে রেখে দিয়ে পঞ্চায়েত থেকে এটি লিখিয়ে নিতে হবে যে অমুকের জন্ম এখানেই, এত তারিখ, এই বছর। সেই কাগজ নিয়ে একটি নোটারি করতে হয়, এফিডেভিট করতে হয়। সেই এফিডেভিট এবং ব্লক অফিসের কাগজ নিয়ে আমি যদি যাই, তাহলে এফিডেভিট করে দেওয়া হলো এবং সেখান থেকে তারপর নথি মিলে যায়। এইভাবে আধার কার্ড তৈরি হচ্ছে, প্যান কার্ড তৈরি হচ্ছে, তাহলে তো পাসপোর্ট হবে। একেবারে একেবারে ঠিক কথা। কিন্তু এর পাশাপাশি তন্ময়, তার মানে দীর্ঘদিন ধরেই আমাদের রাজ্যে এইভাবেই জাল নথি ব্যবহার করে আধার বলো, পাসপোর্ট বলো তৈরি করা যেত। এতদিন কেউ মুখ খুলতেন না, কিন্তু এবার যখন ওপার বাংলা অশান্ত, ওপার বাংলা থেকে নাম ভারিয়ে নকল পাসপোর্ট এখানে তৈরি করে এখান থেকে বিদেশে যাওয়ার পরিকল্পনা হচ্ছে, তখনই মৌমাছির চাকে তাহলে ঢিলটা পড়লো, আর একে একে এই গোটা যে অব্যবস্থা চলছে দীর্ঘদিন ধরে, সেগুলো উঠে আসতে শুরু করলো। অবশ্যই গতকালকে আমরা টিভি9 বাংলা এক্সক্লুসিভ যেটা দেখিয়েছি, যে বাংলাদেশের জঙ্গি যার আন্তর্জাতিক যোগ রয়েছে এপারে ধরা পড়ছে। সেই জঙ্গি এপারে বাড়ি করেছে, সে একা নয়, তার গোষ্ঠী শুদ্ধ বলা চলে। বাংলাদেশ থেকে চলে এসে তার দাদু, কাকা, কাকিমা, জ্যাঠা, পিসি যারা যারা আছে সবাই জায়গা কিনেছে, বাড়ি করেছে, ব্যবসা করছে, প্রভাবশালী, অর্থাৎ লোকাল অর্থনীতিতে সে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তাহলে বাড়ি তৈরি করলো কি করে? কারণ যে কোনো জায়গায় বাড়ি তৈরি করতে গেলে পঞ্চায়েতের পারমিশন লাগে। পঞ্চায়েত পারমিশন দিল কি করে? তাহলে পঞ্চায়েত জায়গা থেকে পারমিশন দিচ্ছে। জায়গা পেলো কি করে? তার মানে সেই জায়গাটি কারোর কাছ থেকে কিনেছে। তাহলে দলিল তৈরি হলো কি করে? বিএলওর অফিস থেকে তার নাম ভাড়িয়ে তার জাল কাগজপত্র তৈরি করে তাকে দলিল করে দিচ্ছে। যে ছবি আমরা সন্দেশকারীতে দেখেছি, যে ছবি আমরা বীরভূম জেলাতে ভুড়ি ভুড়ি দেখেছি, যে বিএলআরও অফিস থেকে জমির ক্যারেক্টার চেঞ্জ, যে জমির মালিক তাকে হটিয়ে দিয়ে জাল দলিল তৈরি করে সেখান থেকে আসল দলিল তৈরি করা হচ্ছে। সব মিলে একটা বড় চক্র, টাকা দিলেই কাজ হাসিল। এই বিষয়টা এই রাজ্যে এখন প্রায় তাহলে তো একটা প্রশ্ন উঠতে বাধ্য যে পুলিশের যে লোকাল ইন্টেলিজেন্স, তারা কি তাহলে এক্ষেত্রে ব্যর্থ হচ্ছে? যে আমার পাড়ায় বা সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে সেই পাড়ায় যখন কোনো ভিন রাজ্যের নাগরিক আসছে, এমনকি ইরান থেকে আসছে তন্ময়, ইরান থেকে সেই বাংলায় লুকিয়ে থাকছে,
সেক্ষেত্রে পুলিশের লোকাল যে ইন্টেলিজেন্স আছে তারা কি কোথাও ব্যর্থ হচ্ছে এটা খুঁজে পেতে, যে আমার এলাকায় তোমার এলাকায় কোনো ভিন রাজ্যের মানুষ তারা অসৎ কোনো উদ্দেশ্য নিয়ে আসছেন কিনা? দেখো, রাজনৈতিক হস্তক্ষেপ না থাকলে পুলিশ পারে না এমন কাজ নেই, এই বিশ্বাস আমাদের অনেকেই আমরা করি। যে কারণে যখনই বেঙ্গল এসটিএফ সক্রিয় হয়েছে, পুলিশ সক্রিয় হচ্ছে, কলকাতা পুলিশ সক্রিয় হচ্ছে, তখনই দেখবে অস্ত্র কারখানা ধরা পড়ছে, জঙ্গি ধরা পড়ছে, এইরকম ক্রিমিনালরা ধরা পড়ে যাচ্ছে। কিন্তু যদি রাজনৈতিক ছত্রছায়া থাকে তখন কিন্তু পুলিশ আর এগোতে পারে না। যে ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার এই বিষয়টা, সেখানে রাজনৈতিক ছত্রছায়ায় এই বাংলাদেশি জঙ্গিরা বা বাংলাদেশিরা ঢুকে পড়েছিল, ফলে সে পৃথিবীর ছাতা পেয়ে গেছে। ফলে সেই জায়গায় লোকাল পুলিশের সেই সাহসটুকু নেই যে লোকাল রাজনৈতিক নেতৃত্বকে টপকে গিয়ে কোনো পাড়াতে বা কোনো গ্রামে গিয়ে সেখানে তদন্ত করে দেখে কাউকে ধরে তুলে নিয়ে চলে আসবে, কারণ সবটাই টাকার খেলার মধ্যে যুক্ত। এমনটাই কিন্তু গত দুদিন ধরে আমরা মুর্শিদাবাদ থেকে পাচ্ছি। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে তোমার এই তথ্য সমৃদ্ধ বিশ্লেষণের জন্য। তবে এই বাংলা যে জাল নথি তৈরির স্বর্গরাজ্য কিনা, এই নিয়ে টিভি9 বাংলা প্রশ্ন করেছিল এ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে, প্রশ্ন করেছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকেও। কি বললেন তারা শোনাবো। ইলেকশন কমিশন এবং পাসপোর্টকে আবার অনুরোধ করব যে থরো ভেরিফিকেশন করে দিন। ভারতবর্ষের নাগরিক হলে সে নিশ্চিতভাবে পাবে তার অধিকার, সেটাও যেরকম নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন কমিশনকে। আর ভুয়ো যাতে একটা কার্ডও ইস্যু না হয় সেটাও নিশ্চিত করতে হবে ভারতবর্ষের ইলেকশন। তৃণমূল কংগ্রেস বিজেপির বিদ্বেষ করতে গিয়ে কখন এরা ভারত বিদ্বেষী রাজনৈতিক দলে পরিণত হয়েছে সেটা হয়তো ওনার দলের নেতাকর্মীরা বুঝতে পারছেন না, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন যে হারে জঙ্গি সন্ত্রাসী তারা এই রাজ্যে তারা দানা বেঁধেছে, নিশ্চিতভাবে সেটা লক্ষণীয়। আশা করি ভারত সরকার এ ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে মৌখিক আবেদন বাংলাদেশের, দাবি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। ইতিমধ্যেই গণহত্যার অভিযোগে প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল। তার দাবি বাংলাদেশ চায় হাসিনার বিচার হোক। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের দাবি, ঢাকা ও দিল্লির মধ্যে প্রত্যর্পণ চুক্তি এখনো বর্তমান রয়েছে, হাসিনাকেও হয়তো ফিরিয়ে আনা হতে পারে সেই চুক্তির মোতাবেক। এই মুহূর্তে বড় খবর জানিয়ে রাখি আপনাদের, ভারতের মৌখিক আবেদন বাংলাদেশের কাছে, শেখ হাসিনাকে যেন বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। আর এবার বাংলাদেশের জনসাধারণের উদ্দেশ্যে খোলা চিঠি, বাংলাদেশ হাই কমিশনকে চিঠি পাঠালো নাগরিক সমাজ। 685 জনের সই করা সেই চিঠিতে সই করেছেন 19 জন অবসরপ্রাপ্ত বিচারপতি, 139 জন অবসরপ্রাপ্ত আমলা, 300 জন উপাচার্য, 192 জন অবসরপ্রাপ্ত সেনাকর্তা। সই রয়েছে বিশিষ্টদের মধ্যে 35 জনেরও। বাংলাদেশের সরকার নয়, উন্মত্ত জনতাই সব সিদ্ধান্ত নেয়। সেখানে হিন্দুদের ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতির কথা উল্লেখ করা হয়েছে এই চিঠিতে। পদ্মাপাড়ে লাগাতার অশান্তি, খুন হচ্ছেন হিন্দুরা, জ্বলছে সংখ্যালঘুদের বাড়ি ঘর দোকান, অত্যাচার থেকে বাদ পড়ছে না মুক্তিযোদ্ধারাও। দেখুন সেই ছবি, ভয়ানক সেই ছবি। মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, তাকে হেনস্থার অভিযোগ, তার গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হলো। দেখতে পাচ্ছেন সেই ছবি এই মুহূর্তে। কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্থা, চাঞ্চল্যকর ছবি এবার প্রকাশ্যে। গলায় জুতোর মালা পরিয়ে ওই মুক্তিযোদ্ধাকে হেনস্থা করছে ইউনুস বাহিনী। এই মুক্তিযোদ্ধার নাম আব্দুল হাই কানু, তিনি বীর প্রতীক খেতাবও পেয়েছেন। 14 গ্রামে নিজেরই বাড়ির সামনে এই ঘটনার সম্মুখীন হতে হলো তাকে। দেখতে পাচ্ছেন সেই ছবি, একজন মুক্তিযোদ্ধা বীর, তার গলায় পরিয়ে দেওয়া হলো জুতোর মালা। কারা পরালো? ইউনুস বাহিনী। এরপরও চোখ বুজে থাকবে সেদেশের সরকার? বয়স্ক লোককে কোন মানসিকতার লোক তারা জুতোর মালা পরাতে পারে যারা দেশটাকে স্বাধীন করেছে? এর থেকেই স্পষ্ট বাংলাদেশের অভ্যন্তরীণ মানসিকতা কি। এর থেকে পশ্চিমবঙ্গের মানুষের এই শিক্ষা নেওয়া উচিত, বাংলাদেশে যারা হেনস্থা করছে সেই হেনস্থাকারীদের মতন মানসিকতা নিয়ে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা রাজনীতি করছেন তাদের নাম হচ্ছে ফিরহাদ হাকিম, তাদের নাম হচ্ছে হুমায়ুন কবির। বাংলাদেশে যা হচ্ছে সেটা নিশ্চিতভাবে আমাদের আপত্তি আছে, আমরা নিন্দা করছি, কিন্তু আমাদের বক্তব্য কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার, ভারত সরকার কি করছে? আমাদের সন্দেহ হচ্ছে বাংলাদেশে যেটা হচ্ছে কেন্দ্রীয় সরকার থামাতে চায় না,
কেন্দ্রীয় সরকার ওটাকে ব্যবহার করে এখানে হিন্দুদের ভোট মার্কেটিংয়ের জন্য তারা এই ঘটনাগুলোকে ব্যবহার করছে, এটা অত্যন্ত উদ্বেগজনক। নজর রাখবো পরের খবরে। অন্য দল থেকে নেতা এসেছেন বিজেপিতে, কিন্তু তাদের সমর্থকরা আসেননি। রাজ্য বিজেপি সাংগঠনিক সমস্যা নিয়ে এবার বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের। তার দাবি, কংগ্রেস বা তৃণমূল থেকে যারা বিজেপিতে এসে দলের নীতির সঙ্গে খাপ খাওয়াতে যাদের দেরি হচ্ছে, অনেক নেতাই তাদের মধ্যে রয়েছেন। তার জমানায় দলে কোনো গোষ্ঠীকন্দল ছিল না। TV9 বাংলা এক্সক্লুসিভ সাক্ষাৎকারের দাবি রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির। পার্টিকেও ভাবতে হবে যে আমরা লোকজন নিচ্ছি কিসের জন্য, পার্টি বাড়ছে না কমছে। আমরা চাই যে বড় নেতারা আসবেন, তাদের সঙ্গে লোকেরা আসবে, ভোট বাড়বে পার্টি। যেটা আমরা করেছি বা যেটা বাকি আছে সেটা পুরো করার জন্য আমরা বাকিদের নিচ্ছি। সেটা যদি না হয় তখন চিন্তা করতে হবে, মানে পর্যালোচনা করতে হবে যে কোথাও সমস্যা আছে আমাদের। আপনি কি বলছেন, নেতারা আসছে কিন্তু ভোট আসছে না, লোক আসছে না? সেটা হতে পারে, না হলে আমাদের রেজাল্টে কেন ফারাক পড়ে যাচ্ছে, আমরা এগোনোর জায়গায় পিছিয়ে যাচ্ছি কেন, ভোটের পার্সেন্টেজ কমছে কেন? তো খালি নেতা নিচ্ছি আমরা, নাকি ভোটার আর অনুগামীও নিচ্ছি, কর্মীও নিচ্ছি? সে দুটো পর্যালোচনা করার দরকার আছে। মিঠুন চক্রবর্তী প্রকাশ্য বলছেন লকেট চট্টোপাধ্যায় হেরেছেন গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। দেখুন, আমি যতদিন সভাপতি ছিলাম পার্টি হু হু করে বেড়েছে। 41% ভোট আমরা পেয়েছি পশ্চিমবাংলায়, রেকর্ড। তো তখন কিন্তু কেউ গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেনি, বা আমারও মনে হয়নি কোনো গোষ্ঠী আছে পার্টিতে। আর আমিও কোনো গোষ্ঠীর নেতা ছিলাম না, আমি পার্টির নেতা ছিলাম। পশ্চিমবাংলার লোকও পরে স্বীকার করেছে। তো আজ যদি এই গোষ্ঠীদ্বন্দ্বের কথা ওঠে আর এরকম সিনিয়র কার্যকর্তারা বলেন, তো পার্টিকে সিরিয়াসলি ভাবা উচিত। সত্যি সত্যি গোষ্ঠী আছে, গোষ্ঠীদ্বন্দ্ব আছে কি নাই, যদি থাকে কেন হয়েছে, তার সমাধান কি বার করতে হবে। অনেকে বলছেন যে শুভেন্দুবাবুকে সভাপতির দায়িত্ব দেওয়া হোক, কারণ উনিই সব থেকে বেশি অ্যাক্টিভ এবং এভাবেই পার্টি ঘুরে দাঁড়াতে পারে। দেখুন, আমাদের পার্টিতে যে কোনো ব্যক্তি সভাপতি হতে পারেন, MLA MP হতে পারেন, তার যোগ্যতা থাকলে। তার জন্য দেখার লোক আছে। যদি কোনো নেতাকে দেখে মনে হচ্ছে জেতাবে, অবশ্যই তাকে দায়িত্ব দেওয়া উচিত। যে রেজাল্ট দেবে তাকে দায়িত্ব দেওয়া উচিত, তাকে নেতা করা উচিত। রাজনীতিতে রেজাল্টটাই সব কিছু। ঢেউ সমুদ্রের মতো আপ ডাউন হয়, এটাকে মেনে নিয়ে এগোতে হবে ঘাত প্রতিঘাতে। নাহলে হঠাৎ গিয়ে পৌঁছে গেলে এই যে অত্যধিক মেদ হয়ে গেছে শরীরের, সেটাই সমস্যার কারণ হবে। মেদ ঝরছে। কংগ্রেস TMCর যে কালচার আছে না, সেখানে সংগঠন আদর্শ বলে কিছু নেই। যারা এসছেন তারা বুঝতেই পারছেন না বিজেপির কালচারটা কি, অর্গানাইজেশন কি, সিস্টেম কি। তারা যত তাড়াতাড়ি শিখে নেবেন, তার এবং বিজেপির দুটোই ভালো। নাহলে আমাদের সমস্যা হবে, এই সমস্যা আছে কিছু। আমি মনে করি কোনো ধরনের ভাবনা যদি থাকে, সেই ভাবনাটা দলীয় স্তরে আলোচনা করলে সেটা আরও বেশি দলের অভ্যন্তরে সেটাকে নিয়ে পর্যালোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা যায়। দলীয় সিদ্ধান্ত আমার কাছে মূল পাঠ্য। দলীয় সিদ্ধান্ত যেখানে নেই, সেই সিদ্ধান্তের বাইরে কোনো মন্তব্যের কোনো প্রতিক্রিয়া আমি দিই না। দিলীপ দা আমার থেকে বড় লিডার, উনি আমার থেকে বেশি বোঝেন। দিলীপ দা যা বলেছেন কিছু ভেবেচিন্তে বলেন। দেখা যাচ্ছে কি সবাই কিছু না কিছু পাওয়ার জন্য পার্টিকে ভালোবাসা কম আর পাওয়ার ইচ্ছেটা বেশি দেখাচ্ছেন। CPM থেকে এসছে, অমুক দল থেকে এসছে, অমুক দল থেকে এসছে, তমুক দল থেকে এসছে, নিয়েছিলেন কেন? দিলীপবাবু তো তখন হয় সভাপতি ছিলেন, হয় সর্বভারতীয় সহসভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, একেবারে আলো করে লোকের হাতে পতাকা তুলে দিতেন। তো তখন মনে হয়নি? তো এখন এই সমস্ত বিলম্বিত বিবেক জাগরণের কারণ কি? তখন তো যোগদান মেলা করেছিলেন, এখন বিয়োগ মেলা করলে ওনাকেই তো কৈফিয়ত দিতে হবে।